মাসের 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভল্ট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে, সরানো হয়েছে, ডায়মন্ড সরানো হয়েছে, ক্যাশ টাকা সরানো হয়েছে সেনাপ্রধানের নির্দেশে, সেনাপ্রধানের তত্ত্বাবধানে। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার ভাই? এটা কোনো কথা? ভারত থেকে জামায়াতকে হুমকি দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলছেন যে জামায়াতকে আমরা দেখে নিব, আন্দোলন জামাতি ঘটেছে, বিএনপির অত দোষ্ট ছিল না। যাই দর্শক, তিনি কি বলছেন আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার বিরুদ্ধে এরকম একটা অপবাদ শুনতে হবে, সেটা আমরা মানতে পারতেছি না। এরপরও আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নাকি ব্যাংক থেকে টাকা চুরি করছে এবং স্বর্ণ চুরি করছে। না, এটা মানা যায় ভাই? মানে সেনাবাহিনীর আরও কিছু লোক জড়িত না, এরকমই বললেন অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন। তো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে ফোনে কল রেকর্ডে কি হুমকি দিলেন জামায়াতকে আসাদুজ্জামান খান কামাল। এই ভিডিওটা দেখে আসে এরপর আমরা ওয়াকারুজ্জামানের সেই ভিডিওটি দেখবো। সরকার পতন আন্দোলনের জন্য জামাত ইসলাম একটা ডেডিকেটেড ছিল। তারা দীর্ঘদিন, আপনারা জানেন, পাকিস্তান যখন বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি, তখনও এই জামাত ইসলাম আলবদর বাহিনী, রাজাকার বাহিনী তৈরি করে পাকিস্তানি বাহিনীকে মানে করেছিল, মদত করেছিল। ঠিক, জি। তারাই এখন আমরা দেখলাম তা মানে যারা নাকি আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা শুধু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যারা বিরোধী ছিল, তারাই দেখলাম তাদেরকে ডেকে নিয়ে আবার একটা মোর্চা করে, একটা ষড়যন্ত্র করে, এবং এই নোবেল লরিয়েট ইউনুসকে সামনে এনে দাঁড়া করিয়ে দিল। এরপরে যে ঘটনাগুলি আপনারা সবাই দেখেছেন, পুলিশ তাদের জীবন রক্ষার্থে, তারা তাদের থানার অস্ত্র রক্ষার্থে, আমাদের জেলখানা তাদের বন্দীদের রক্ষার্থে তারা বাধ্য হয়ে মানে তাদের সেলফ ডিফেন্স কিংবা তাদের অস্ত্র রক্ষার্থে তারা মানে শেষ পর্যন্ত যেটা ইউজ করতে হয় সেটা করেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে, এতে জানা কিছু রক্ত ঝরেছে, এবং যেই সমস্ত রক্ত ঝরেছে এটা সবগুলোই এই হয় থানা লুট করতে গিয়েছে কিংবা কিংবা এমন কিছু কর্মকাণ্ড করছিল তখন জানমালের নিজেকে রক্ষা করতে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল। ঘটনা ঠিক এরকমই হয়েছিল। এখন এগুলিকে নানা কৌশলে এগুলিকে সাজিয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রীর নামে, এবং আমি যেহেতু আমি হোম মিনিস্টার ছিলাম, আমার নামে এবং পুলিশের যিনি প্রধান তার নামে এই মানে ঘটনাগুলো কিন্তু শুধু পুলিশ একা করেনি। কারফিউ যখন দেওয়া হয় তখন বিজিবিও ছিল, আর্মিও ছিল এবং আনসার বাহিনীও ছিল। কাজে শুধু পুলিশের উপরে যদি বলা হয় তাহলে এই জিনিসটাও মনে হয় ঠিক হবে না। আমি যেটা বলতে চাই, এটা সম্পূর্ণ সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে এবং জানমালের রক্ষার্থে পুলিশ বাধ্য হয়ে শেষ অস্ত্রটি ইউজ করেছে। এখানে কেউ নির্দেশ দিতে হয় না, পুলিশের আইনেই এটা তাদেরকে সেই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যে তারা সেলফ ডিফেন্স, সম্পদ রক্ষার্থে তাদের তারা ফায়ার ওপেন করতে পারবে। শেষ অস্ত্রটাই হলো তাদের এটা। এখানে সেই জন্যই কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এইখানে যতগুলো মানুষ হত হয়েছে কিংবা হত্যা হয়েছেন, এর মধ্যে শুধু যে বিদ্রোহ যারা করেছেন তারাই নয়, ছাত্র সংখ্যা তো যথেষ্টই কম, অন্যান্য যারা ছিল তারা এই সংখ্যায় জড়িত হয়েছে, এবং এখানে ছাত্রলীগের ছেলেরাও মানে হত হয়েছেন, এখানে আওয়ামী লীগের ছেলেরাও হত হয়েছেন। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমাদের আসাদুজ্জামান খান কামাল তিনি এখানে হুমকি ডাঙ্গু দিলেন যে জামায়াতের জড়িত আছে জামায়াত এই আন্দোলনে, এবং জামায়াতি আন্দোলন ঘটিয়েছে হ্যান ত্যান। তো আপনারা ভাই শুনতে পেলেন জামায়াতকে এরকম হুমকি ডুমকি দিয়ে দিল। তাই দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন কমেন্টে যে আসলে এই শালাকে কী করা উচিত। দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর কিছু লোকজন নাকি 5 আগস্টের পরে ব্যাংক থেকে টাকা চুরি করছে এবং স্বর্ণ চুরি করছে, এরকমই মন্তব্য করলেন অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনার ওনার নাম হচ্ছে হলো জ্যাকব মিল্টন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভল্ট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে, সরানো হয়েছে, ডায়মন্ড সরানো হয়েছে, ক্যাশ টাকা সরানো হয়েছে
সেনাপ্রধানের নির্দেশে, সেনাপ্রধানের তত্ত্বাবধানে। যে কোনো কান্ট্রির কনস্টিটিউশন একটা কথা বলে, ওয়ান লিডার এট এ টাইম, এই কথাটা বলে। আপনাকে আমি যদি আমেরিকার একটা রেফারেন্স দিয়ে কথা বলি, আমেরিকার নির্বাচনে নভেম্বরে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করলেও বিটুইন নভেম্বর অ্যান্ড জানুয়ারি 20th, in between there is a two president in the country, but only one president has an executive authority to order something. They don't quarrel, they don't fight between each other that who is the chief executive to the country, because the guy who just got elected, he cannot claim that I'm the chief executive to the country. He became the chief executive to the country. On the other hand, তারা একটা জিনিস জানে যে শপথ নেওয়ার আগে তাদের ওই অথরিটিটা আর নাই। বাংলাদেশের একটা টালমাটাল অবস্থা। এই টালমাটাল অবস্থায় আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা জন্মলগ্ন থেকে, আমি জন্মলগ্ন বলবো না, 1975 সালের আগ পর্যন্ত দেশের স্ট্রাকচারাল ফাউন্ডেশনটা এমন, স্ট্রাকচারাল পজিশনটা এমন একটা অবস্থায় তৈরি করতে মুজিব শেখ ব্যর্থ হয়েছে, একটা রাষ্ট্রের অবকাঠামোগুলো ভিজিবল ছিল না। তো খন্দকার মোস্তাক ওনার এই অল্প সময় উনিও ওই ভিজিবল কোনো কিছু আনতে পারে না। তাইলে আমরা যদি রাষ্ট্রের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, গভর্নেন্স নিয়ে কথা বলি, একটা পলিসি নিয়ে কথা বলি, দেন এই ভিজিবিলিটি যেটা এটা নিয়ে আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। এবং এই কথাটা স্বীকার করতে আমার বিএনপি করার দরকার নাই, এই কথাটাকে রিকগনাইজ করার জন্য আমার অন্য কোনো রাজনৈতিক দলও করার দরকার নাই। কিন্তু তাই একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যেখানে একটা রাষ্ট্রের গভর্নিং বডি, একটা সরকারের অবকাঠামোকে তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করেছে, মিডিয়াকে ওপেন করে দিয়েছে, এত বড় কৃতিত্ব যায়। আজকে আমরা যখন তার দলকে সমালোচনা করি, কখনো কখনো আমরা বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আর উই অন দ্য রাইট ট্র্যাক? এখন সমস্যা একটা জায়গায়, বাংলাদেশের একটা কমন কথা, যে যায় মক্কা সে হয় হাজি। আমরা সবাই এমপি হতে চাই, আমরা সবাই মন্ত্রী হতে চাই, আমরা সবাই প্রধানমন্ত্রী হতে চাই অথবা প্রেসিডেন্ট হতে চাই। কিন্তু সমস্যা একটা জায়গায়, সমস্যাটা হলো এই, বাংলাদেশের এই প্র্যাকটিসটা নাই that what exactly the job description of a parliament member, একজন এমপির কাজটা কি, দায়িত্বটা কি। গত 53 বছরে আমরা এটাকে এখন পর্যন্ত ব্যাখ্যা করতে পারি না। একজন মন্ত্রীর এক্স্যাক্টলি what is going to be his profile and job description আমরা এখন পর্যন্ত জানি না। আজকের এই কথাগুলোকে কেন টানছি? একটা কারণে, আমাদের দেশের টালমাটাল অবস্থায় 2024-এ দেশের অবৈধ প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং ওই পালিয়ে যাওয়ায় সহায়তা করেছে বর্তমানে ইনকামমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে যে ক্ষমতা আছে সেনাপ্রধান, সে বাক্স গুছিয়ে দিয়ে তাকে বিদায় দিয়েছে অ্যারেস্ট করার বদলে। ওয়ারাস সে 626 জন দেশদ্রোহীকে সেনা নিবাসে তাদেরকে জামাই আদর দিয়ে রেখেছে। ওই জামাই আদরের মধ্যে সে তো ওই হাসিনাকেও রাখতে পারতো, 626 জন, 27 জন রাখতো, 30 জন রাখতো, সেটা সে রাখে নাই, বাক্স বুঝাই দিছে। আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে, জুলাই মাসের 31 তারিখ থেকে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত সেনাবাহিনীর নির্দেশে বাংলাদেশ ব্যাংকের ভোট ওপেন করে ওখান থেকে স্বর্ণ চুরি করা হয়েছে, সরানো হয়েছে, ডায়মন্ড সরানো হয়েছে, ক্যাশ টাকা সরানো হয়েছে সেনাপ্রধানের নির্দেশে, সেনাপ্রধানের তত্ত্বাবধানে। আজকে সেই সেনাপ্রধান এখনো ক্ষমতায় আছে। এবং আরো একটা কথা, সেই অবৈধ সরকারের নিয়োজিত ছোট জগন্নাথ প্রেসিডেন্ট চুপ্পু, সে এখন ক্ষমতায় আছে। আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে যে সেনাপ্রধানের তত্ত্বাবধানে তৎকালীন অবৈধ পার্লামেন্টের স্পিকার শিরিন শারমিন প্রধান ওখানে, এবং সার্বিকভাবে সবকিছু আমাদের কাছে প্রতীয়মান হয় যে সেনাপ্রধান ভারতের নির্দেশে, রয়ের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায়, ভারতীয় হাই কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় সেনাপ্রধান আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং এই সেনাপ্রধানের পক্ষ নিয়েছে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী। দর্শকবৃন্দ, এটা ছিল আমার ওপেনিং স্টেটমেন্ট। আজকে আমার সাবজেক্টটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করবেন।
ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ উনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে তারা এটাকে এক্সিকিউট করে না বিধায় জেনারেল ওয়াকার ইদানিং বলে বেড়াচ্ছে আই এম নট গোইং টু অ্যালাউ মব জাস্টিস। মব জাস্টিসটা কখন তৈরি হয় একটা সমাজে? যখন রাষ্ট্রযন্ত্র আইনকে রক্ষা করে না, আইনের শাসনকে রক্ষা করে না, তখন মব জাস্টিস এক্সিস্ট করে। এটা আমার কথা না। আপনারা জাম্বিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনারা সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে দেখেন, আপনারা এল সালভাডোরের দিকে তাকিয়ে দেখেন, আরো শুনবেন আলজেরিয়ার দিকে তাকিয়ে দেখেন, আরো শুনতে চান আমার কাছে কেনিয়ার দিকে তাকিয়ে দেখেন, সোমালিয়ার দিকে তাকিয়ে দেখেন। ললেসনেস যখন রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে না, তখন মব জাস্টিসের তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুলভাবে বুঝানো হয়েছে যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইট ওয়াজ এ ট্রিক্স। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে ইফ the armed forces services refuse to execute magistracy power or cooperate interim government, then lawlessness will be everywhere, and who will be responsible? They would say Dr. Mohammad Yunus. That was the entire ploy. So Dr. Yunus এই মুহূর্তে কি করতে পারে? তার সামনে দেশদ্রোহী মির্জাফর সেনাপ্রধান রয়েছে এবং স্বৈরাচারের নিযুক্ত চুপ্পুও রয়েছে। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন, এখানে আমাদের ওয়াকারুজ্জামানকে একটা অপবাদ দেওয়া হলো ভাই। এটা আমার মনে হয় মিথ্যা অপবাদ, এটা আমার বিশ্বাস হয় না ভাই। কারণ সে এত বড় একজন সেনাপ্রধান, তার বিরুদ্ধে এরকম অপবাদ আমরা মানতে পারতেছি না। এবং একরকম সেনাবাহিনীর উপর একটা অপবাদ দেওয়া হয়েছে। তো আপনার আরও যুক্তি প্রমাণ এখানে তুলে ধরা উচিত ছিল। যাক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আমার ভিডিও ফেলেও আমি দেখালাম যে আসলে সত্যতা, আপনারা লিখে যাবেন আপনাদের মতামত, আসলে এটা কতটুকু সত্যতা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।